আমরা সবাই জানি এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব তখন শূন্য হাতেই চলে যাব, কোনো কিছুই সাথে করে নিয়ে যেতে পারবো না। তারপরেও জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে আমরা সবসময় কিন্তু যুদ্ধ করে যাচ্ছি, এটা আমার, ওইটা আমার, এটা করতেই হবে। কারণ আমরা কতদিন বাঁচবো সেটা তো আমরা জানি না। কথায় আছে না, মরবি বলে করবি না, বেঁচে থাকলে খাবি কি। তো এই কারণেই মানুষ প্রতিনিয়তই কিন্তু বেঁচে থাকার একটা লড়াই করেই যাচ্ছে। তো এই লড়াই কখনোই শেষ হবার নয়, কিন্তু আমরা একটা জিনিস সবসময় চিন্তা করব, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, এর বেশি যদি আমরা করে রেখে যাই, নিজের জন্য তো খুব বেশি দরকার হয় না, দরকার হয় পরিবার, আত্মীয় স্বজন, সবার কথা চিন্তা করে নিজের সন্তানেরা যেন ভালো থাকে, এসব কারণে। কিন্তু সম্পদ রেখে গেলে যে ভালো থাকবে এটা কিন্তু সঠিক কথা নয়। একটা সন্তানকে সুশিক্ষা দিয়ে রেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সম্পদের চাইতে সন্তানকে সুশিক্ষা দান করতে হবে, তাহলে ইহকাল পরকাল দুই দিকেই শান্তি বিরাজমান থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওতে ক্লিক করেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। অনেকে আমার চ্যানেলে লাইক দেন না, কমেন্টও করেন না, কমেন্ট আসে সীমিত দুই একটা, আর লাইক দিতে তো ভুলেই যান। এই জন্য আজকে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, যে কয়জনই আমার ভিডিও দেখেন প্লিজ একটি করে লাইক দিবেন, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। আমি একদমই ডাউন অবস্থায় আছি, যেটা বলার মতো না, কিন্তু আমার আশা, আমার চেষ্টা যে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো বর্তমান পরিস্থিতি যেরকম, তাতে মনে হয় আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, কারণ আমার ভিডিও 100 জন মানুষও দেখে না। তাহলে সামনের দিকে এগিয়ে যাব কি করে বলেন তো? আপনারা তো আমাকে ভালোবাসেন না, সাপোর্টও করেন না। এই জন্য হার্ডলি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার যারা দেখেন আমার ভিডিও, তারা একটি করে লাইক দিবেন। আশা রাখছি যে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমারও ইচ্ছা একটা বড় ইউটিউবার হওয়া, দেখা যাক। তো এই যে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, তো আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমার পরোটা বানিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজের কালি আর আলু দিয়ে যে ভেজে রেখেছিলাম গত রাতে, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ এখন তো গ্যাসের খুবই সমস্যা, এই কারণে রাতের বেলা খুব সামান্য একটু গ্যাস আসে, তখনই আমি কোন একটা ভাজি করে রাখি, যাতে পরবর্তীতে মানে রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে হোক না কেন খাওয়া যায়। তো যেটুকু আছে এটা দুপুরেও খাওয়া যাবে, রাতেও খাওয়া যাবে, এই আর কি। আর আমার ছেলেকে আমি ঘি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম, একটা ডিম পোস্ট করে দিয়েছি, সে ওটা দিয়ে খাচ্ছে, কারণ ছোট মানুষ, সে এই সব ভাজি টাজি দিয়ে খেতে পারবে না। আর লেখাপড়ার একটা ব্যাপার আছে, প্রচুর পরিশ্রম, লেখাপড়াতে তো অনেক এনার্জি লাগে, তো সবসময় আমি চেষ্টা করি তাকে এনার্জেটিক খাবারগুলোই দেওয়ার জন্য। মা ছেলে খাওয়া দাওয়া শেষ করলাম, সকালের নাস্তাটা আর কি। তো এখন চা বানিয়ে নিয়েছি, এখন দুইজনে চা খাবো। তো যেহেতু তার কি বলবো, ইমিউনিটি শক্তিটা খুব কম, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো তাকে আমি লাল চা দিয়েছি মধু দিয়ে, আর আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আমি খুব সামান্য একটু চিনি দিয়ে, আবার কখনো দিও না, একটু দুধ দিয়ে চাটা করে নিই। কারণ আমার যেহেতু সুগার প্রবলেম, এই কারণে। শুধু সুগার প্রবলেম না, বিভিন্ন রকম সমস্যা, এলার্জির সমস্যা আছে, এজন্য আসলে অনেক কিছুই ঠিকঠাক মতো খেতে পারি না। তো যাই হোক, এখন কিছু করার নেই, আল্লাহ আমাকে খুব বেশি ভালোবাসেন, এই জন্য আমাকে কষ্ট দেন বেশি, অসুবিধা নেই। তো এই যে সকালে নাস্তা কমপ্লিট করলাম, দুপুরে কি রান্না করব সেগুলো অলরেডি রেডি করে রেখেছি, কারণ সকালে উঠেই আমার মানে টেনশন থাকে যে আমি কখন রান্নাটা শেষ করব, কারণ রান্না শেষ করে আমার বাচ্চাকে নিয়ে আবার কারাটে ক্লাসে যেতে হয়, এজন্য সবকিছু আগের থেকে আমাকে চিন্তা করে রাখতে হয়। আগের দিনই আমি চিন্তা করি যে পরের দিন আমি কি করব। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। তো শুক্রবার ছুটির দিন, তখন তো একটু মাংস রান্না আসলে না করলে ভালোও লাগে না, তো এই জন্য আর কি সকালের নাস্তাটাও একটু ভালোভাবে করি, আর দুপুরের খাবারটাও একটু হেলদি রাখার চেষ্টা করি। তো গরুর মাংস রান্না করে নিয়েছি টমেটো আর আলু দিয়ে, আর যেহেতু গ্যাস থাকে না, সেহেতু আমার ইনফ্রারেড কুকারে রান্না করতে হয়, তো আমি এখানেই রান্না করে নিয়েছি। ভাত রান্না করেছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, টমেটো দিয়েছিলাম। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এখানে ছোলা রান্না করে নিয়েছি, কারণ
যেহেতু বাচ্চা কারাটেতে যায়, ও যেহেতু আগে শিখায় তারপর নিজে শিখে, মাঝখানে একটু গ্যাপ থাকে, তো ওই গ্যাপে আমরা মা ছেলে নাস্তা করে নিই। তো ছোলা রান্না করে নিয়েছি, তো সেটা বক্সেও রেখে দিয়েছি, আর বাকিটুকু ফ্রিজে রেখে দেব, পরবর্তীতে খাওয়া যাবে। আর এখন আমি এই যে খাবারটা খেয়ে নিচ্ছি আগেই, কারণ বাচ্চা নামাজ পড়তে গিয়েছে, ও নামাজ পড়ে এসে খাবে, আর আমি খাবারটা আগেই খেয়ে নিচ্ছি, কারণ আমি খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে যখন আসবে তখন তাকে খাবারটা দিব, দেওয়ার পরে আমি নামাজ পড়বো, তারপরে রেডি হব, মা ছেলে তারপরে আমরা কারাটে ক্লাসে যাব। এজন্য একসাথে ছুটির দিনে খাওয়া হয় না, সকালেই নাস্তাটা করে নিয়েছি একসাথে, কিন্তু দুপুরের খাবারটা একসাথে খাওয়া সম্ভব হয় না। আর এখানে দুটা নলি ছিল, একটা নলি আমি নিয়েছি আর একটা ছেলের জন্য রেখেছি, এই আর কি। আর ছেলের বাবা তো আগের দিনেই একটা নলি খেয়েছে, এর আগে যখন রান্না করেছিলাম তখন একটা নলি খেয়ে গিয়েছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, আমি আগে তো বলেছি যে অসুখের তো শেষ নেই, তো এই জন্য গরুর মাংসটা খেতে আসলে আমার খুবই ভয় লাগে। ডাক্তারও বলেন যতটা সম্ভব রেড মিট খাওয়াটা ঠিক নয় আপনার জন্য, রেড মিটটা বাদ দিতে হবে। তো আসলে মাঝে মাঝে একটু রেড মিট না খেলে ভালোও লাগে না। তো দেখেন আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি, নলির মধ্যে তেমন কিছুই নেই, আর ভালোটা বাচ্চার জন্য রেখে দিলাম। আর এই যে এক পিস কলিজা নিয়েছি, আর এক পিস মাংস নিয়েছি, আর আলু নিয়েছি, এটা দিয়ে আমি খেয়ে নেব। মন চাইলেও আসলে অনেক অনেক খেতে পারি না এই অ্যালার্জির জন্য। তো যাই হোক, আমার রিজিকে যতটুকু ছিল আমি ততটুকুই তো পাবো, এর বেশি চাইলে তো আমি পাবো না, তাই না? তারপরেও আমি এতে অনেক খুশি, আমি অনেক এনজয় করেই খাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। আসলে একা খাবারটা খেতে খারাপই লাগে, কি করব বলেন? বাচ্চা নামাজ পড়ে এসে ও খাবে, খেয়ে রেডি হয়ে চলে যাবে, আর আমি খাওয়ার পরে তাকে খাবার দিব, আবার রেডি হব, নামাজের একটা ব্যাপার আছে, নামাজ পড়বো, তো একসঙ্গে খেয়ে নামাজ পড়ে আর যাওয়ার সময়টা দেরি হয়ে যাবে, আর এই কারণে আমি আগে খেয়ে নিই। তো ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে আমি জানি না, কেউ আমাকে কমেন্ট করেন না, তো যদি কমেন্ট করেন খুশি হব। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, যে দুই একটা কমেন্ট আসে। এই হচ্ছে অবস্থা। যাই রান্না করি বা কিছু করি কাজকর্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই ভিডিও করি, নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই, যে আমিও টুকটাক হলেও কাজ পারি আর কি। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমার ফলের ঝুড়িটা কেমন হয়েছে, কেউই কোনো উত্তর দেননি, কোনো কমেন্ট করেননি, হয়তো বা আমারই শুধু পছন্দ হয়েছে, আপনাদের কারোই পছন্দ হয়নি, এজন্য কমেন্ট করেননি। যাই হোক, কষ্ট পাই না, সবার যে সবকিছু ভালো লাগবে এমনও না। তো তারপরেও দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।